ম্যানেজ করছে। বিএলও তো তৃণমূল দলের লোক সব। কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা ভাবছে আমরা বিজেপিকে মদত করে বৈধ ভোটারকে অবৈধ করব। আর দিদি বলছে হাম কিসি সে কম নেই, আমি অবৈধকে বৈধ করতে পারি, আবার বৈধকে অবৈধ করতে, দুটোই করতে পারি। আর হাতের জাদু দেখিয়ে দিদি 2200 থেকে 400 সংখ্যা কমাতেও পারে, বাড়াতেও পারে। কারণ বাংলায় যা কিছু হচ্ছে এসআইআর এর নামে সব তৃণমূলের নেতৃত্বে হচ্ছে, কারণ সরকারটা তৃণমূলের। এটা সহজ সরল অঙ্ক একদম। যেখানে সরকার তৃণমূলের সেখানে এসআইআরও তৃণমূলের, যেখানে এসআইআর তৃণমূলের সেখানে সংখ্যা বাড়ানো বা সংখ্যা কমানো দুটোই তৃণমূলের। এই সহজ সরল নিষ্পাপ সত্য কথাটা বাংলার মানুষ যত বেশি বুঝবেন তত মঙ্গল। বিহারে পেরেছিল, সরকার বিজেপির ছিল, বোঝার চেষ্টা করুন। এসআইআর প্রথম চালু হলো বিহারে, সরকার বিজেপির, সম্ভব হয়েছিল ভোট চুরি। এসআইআর এর দ্বিতীয় পর্যায়ে পশ্চিমবঙ্গ, ভোট চুরি, ভোট এদিক ওদিক, সংখ্যা কমানো বাড়ানো সব নির্ভর করছে সরকারি দলের উপরে। এই সহজ সরল সত্য কথাটা বোঝার চেষ্টা করবেন। যা হচ্ছে এসআইআর এ ঘাপলাবাজি সব তৃণমূল করছে। তার জন্য তৃণমূল নেতারা আগেই বুঝে যাচ্ছে যে তাদের ভোটার বাড়ছে কি কমছে, এখনই তারা বলে দিচ্ছে। দিদি বলছে আমি থাকতে এই বাংলায় আমার থেকে বড় চোর আমি কাউকে হতে দিব না, আমি সবাইকে সবকিছু হতে দিতে রাজি আছি, আমার থেকে বড় চোর এই বাংলায় আমি কাউকে হতে দিতে রাজি নই। দিদির এই প্রতিজ্ঞা, তাই সেই প্রতিজ্ঞা পালনের জন্য তার দলবল ময়দানে নেমে গেছে। এই যে ঘুরছে না, সব ট্রেনিং হচ্ছে কি করে চুরি করতে হবে, কি করে ভোটের সময় ঠিক থাকতে হবে, কাকে কাকে ট্রান্সফার করতে হবে, সব চলছে এগুলো। এটা ভোট চলছে। দিদি হেলিকপ্টারে ভোট ভ্রমণে বেরিয়ে গেছেন, সরকারি টাকা খরচ করে ভোট ভ্রমণ হচ্ছে এখন দিদির। কি করে চুরি বাটপাড়ি ছ্যাঁচাবি, কাকে টাইট দিতে হবে, কাকে কেস দিতে হবে, কোনটা লুট করতে হবে, সব তালিকা তৈরি করতে দিদি নির্দেশ দিয়ে যাবেন এখানটায়। আপনারা জানেন যে কয়েকদিন আগে কুমড়াদার ঘাটে তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বে, তৃণমূল কংগ্রেসের দুটো গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে একজন তৃণমূল কংগ্রেসের নেতার শালাবাবু খুন হয়েছেন। প্রথম দিন থেকে আমরা বলে আসছি পুলিশ নিরপেক্ষ তদন্ত করুন এবং যে দোষী তাকে ধরুন এবং শাস্তি দিন। হঠাৎ করে এখানকার যিনি তৃণমূলের নেতা, ওই এলাকার অঞ্চল পঞ্চায়েতের সভাপতি, যার আত্মীয় খুন হয়েছে, তাঁরা কালকে সেখানে মিছিল করে কংগ্রেসের ঘাড়ে দোষ চাপানোর অজুহাতে কংগ্রেস দলের 85 নম্বর বুথ কমিটির সভাপতি খালেক শেখের বাড়িতে গিয়ে মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। এবং তার পরিবারের যা সন্তান, তার মানসিক ভারসাম্যহীনছে তাকে পর্যন্ত মারধর করতে যায়। ঠিক একইভাবে পেশায় ডাক্তার ইসলামকে, নূর ইসলাম বলে আরেকজন, তার রাজধরপাড়া অঞ্চল, কুমড়োদার ঘাট রাজধরপাড়া অঞ্চলের মধ্যেই এই গোটা এলাকাটা পড়ে। তৃণমূলের নেতা খুন হয়েছে, তৃণমূলের নেতার আত্মীয় খুন হয়েছে। তৃণমূলের নেতা যদি মনে করে তার আত্মীয়কে খুন করেছে, তার জন্য পুলিশের কাছে চাপ দিই, কিন্তু সে নিজে নিজে ঠিক করে নিয়েছে কার কার বাড়িতে হামলা করতে হবে। দিয়ে খালেক শেখ, নূর ইসলাম, যারা ওই এলাকায় ডাক্তারি করে, কেউ কেউ সাধারণ মানুষ, তাদের বাড়িতে গিয়ে গালি গালাজ, ভাঙচুর, গ্রিল ভেঙে দাও, এইসব মস্তানি গুন্ডামি করার চেষ্টা করছে এবং করছে। প্রশাসনকে আমরা জানিয়ে রাখছি, যদি মনে করে তৃণমূল দল নিজেদের মধ্যে খুন করে কংগ্রেসের লোকে গায়ে হাত দেবে, কংগ্রেসের উপর অত্যাচার করবে, আমরা কিন্তু বসে থাকবো না।
আমরা বসে থাকবো না তো থাকবো না। পুলিশ বা টিএমসি পার্টি যদি কাউকে লিজ দেয় যে তুমি যা খুশি তা করতে পারো, সেটা আলাদা ব্যাপার। মানুষ লিজ দেবে না। তৃণমূলের নেতা তার আত্মীয় খুন হয়েছে, আমরা বলিনি যে আসামিকে ধরতে হবে না, আমরা বলছি আসামি ধরো। প্রথম দিন থেকে আমরা বলেছি এটার সঙ্গে রাজনীতি কোনো সম্পর্ক নাই, আমাদের সঙ্গে কোনো সম্পর্ক মানে কি 1000 কিলোমিটার দূরত্বের সম্পর্ক নাই এই ঘটনার সঙ্গে। নিজেদের গোষ্ঠীর অন্য লোককে কিছু করতে না পেরে মস্তানিটা কংগ্রেসের লোকের উপরে করার চেষ্টা করছে প্রশাসনকে। তাই আমরা আমাদের তরফে প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনকে সতর্কও করছি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বহরমপুরে পা রেখেছে, তৃণমূল নেতারা হাতির 5 পা দেখেছে, বাড়ি বাড়িকে অত্যাচার করা শুরু করে দিয়েছে। এসব চলবে না মুর্শিদাবাদে। মুর্শিদাবাদের সংখ্যালঘু মানুষকে নিয়ে ধান্দাবাজি চলবে না মমতা ব্যানার্জি। এই ওয়াকআপ আইনের মান্যতা দিয়ে যেভাবে ওয়াকআপ সম্পত্তির নথিভুক্তিকরণ হচ্ছে, রেজিস্ট্রেশন হচ্ছে, সেখানে এক বড় ঘাপটা চলছে, বড় ধান্দাবাজি চলছে, বড় অনৈতিক অন্যায় কাজ চলছে। 1 নম্বর খতিয়ানে বিএলআরওরা মসজিদ, কবরস্থান, দরগা, ঈদগাহ সবকিছুকে রেজিস্ট্রেশন করছে। 1 নম্বর খতিয়ান মানে সেটা ভেস্টেড সরকারি জমি। ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহ তাআলার নামে সম্পত্তি উৎসর্গ করছে, আর সেই সম্পত্তিকে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার সরকারি সম্পত্তি বলে চিহ্নিত করছে এবং তার দখল নিচ্ছে। তাহলে মুসলিম সমাজে নিজের কিছু থাকবে আগামী দিনে? মুসলিম সমাজ আগামী দিনে এটা বলতে পারবেন না যে এই মসজিদটা সমাজের, এই দরগাটা সমাজের, এই কবরস্থানটা সমাজের। আপনাদের বলতে হবে সরকারি জমি। সরকারি জমি মানে সরকার মনে করলে সেটা কেড়ে নিতে পারে, সরকার মনে করলে তার দখলে নিতে পারে, সরকার মনে করলে জমি মাফিয়াদের তা বেচে দিতে পারে। সংখ্যালঘু মানুষের সঙ্গে এই অনৈতিক অন্যায় অবিচার আমরা মানছি না। দরকার হলে মুর্শিদাবাদের সংখ্যালঘু মানুষদের এই 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 অভিযোগকে, তাদের বিরুদ্ধে যে বঞ্চনা হচ্ছে সেই বঞ্চনাকে এবং তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মুর্শিদাবাদের সংখ্যালঘু মানুষকে সঙ্গে নিয়ে কলকাতার রাস্তায় আন্দোলন করব। সারা ভারতবর্ষে সব থেকে বেশি মুসলমান বাস করে এই মুর্শিদাবাদে, সারা ভারতবর্ষের মধ্যে। তাই মুসলমান সমাজের সম্পত্তি সরকারিভাবে হরপ করার নামে তাদের অধিকার থেকে বঞ্চিত করবার কোনো চেষ্টাকে আমরা সমর্থন করি না। মোদি আর দিদির ফারাকটা কি আমরা বুঝতে পারছি না। মোদি চাইছে ওয়াকফ সম্পত্তি মুসলমান সমাজের হাতে যাতে না থাকে, দিদি চাইছে মুসলমান সমাজের সম্পত্তি সরকারি হাতে নিয়ে আসতে। তাই 1 নম্বর খতিয়ানে সমস্ত রেজিস্ট্রেশন হচ্ছে, নথিভুক্তি হচ্ছে। 1 নম্বর খতিয়ান মানে সেটা ভেস্টেড ল্যান্ড, সেটা সরকারি ল্যান্ড। দিদি মোদি আপনাদের ফারাক কি? বাংলার মুখ্যমন্ত্রী জিজ্ঞেস করবো, বহরমপুরে বলুন আপনার সঙ্গে মোদির মৌলিক পার্থক্য কি? মুসলমান সমাজের প্রতি অন্যায় আমরা মানছি না, মানব না। 1 নম্বর খতিয়ানে রেজিস্ট্রেশন করা বন্ধ করতে হবে। সমাজের সঙ্গে আলোচনা করুন। আমি চিঠি করেছি কেন্দ্রের সরকারকে যে যতক্ষণ পর্যন্ত না শেষ ওয়াকফ সম্পত্তি নথিভুক্ত হবে ততদিন সময় বৃদ্ধি করতে হবে। 5ই ডিসেম্বরের মধ্যে কোনোভাবেই, আবার বলছি 5ই ডিসেম্বরের মধ্যে কোনোভাবেই এত ওয়াকফ সম্পত্তি ডিজিটালি নথিভুক্ত হতে পারে না, পারে না, পারে না। গায়ের জোরে কিছু করতে যাবেন না। গায়ের জোরে কিছু করতে গেলে তার ফল কখনো ভালো হতে পারে না। তাই রাজ্যকে বলবো, কেন্দ্র, 2 রাজ্যকে বলবো, কেন্দ্র সরকার রাজ্য সরকার উভয়কে বলবো এইভাবে একটা সমাজের সঙ্গে অন্যায় করতে পারবেন না।
ওদিকে মতুয়া সমাজ, এদিকে মুসলিম সমাজ, যারা গরিব সমাজ, সংখ্যালঘু সমাজ, সকলকে ভোটের বাক্স হিসেবে ব্যবহার করে পশ্চিমবঙ্গে অনেক অধিকার এবং সে অধিকারের বিনিময়ে অত্যাচারের বন্যা বইয়ে দিয়েছেন আপনারা। বারবার ঘুঘুতে ধান খেতে পারবে না, বারবার দিদি ঘুঘুতে ধান খেতে পারবে না। মুর্শিদাবাদে আপনাদের মতো ঘুঘুদেরকে ধান খাওয়ানোর জন্য মানুষ আর বসে নেই। সারা পশ্চিমবঙ্গে এই এসআইআর নিয়ে ঘাপলাবাজি হচ্ছে, লিখে নিন একদম। এসআই নিয়ে ফার্স হচ্ছে পশ্চিমবঙ্গে, এসআইআর একটা ফার্স হয়ে দাঁড়িয়েছে। কিন্তু একটা জিনিস জানবেন, এই এসআইআর এ কারোর নাম যদি না ওঠে বৈধ ভোটারের, তাহলে এটা নাগরিকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। মানে আমার ভোটার অধিকার থাকবে কি থাকবে না, এই এসআইআর যদি ঠিকমতো তৈরি না হয়, তাহলে কিন্তু আমি সেই সমস্যায় পড়ব ভবিষ্যতে। আমার ধারণা পশ্চিমবঙ্গে এসআইআর এর নামে কেওয়াস চলছে না। কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা বুঝতে পারছে কি করবে, কারণ রাজ্যের চালাকির সঙ্গে, বদমাশির সঙ্গে, রাজ্যের দুর্নীতির সঙ্গে টক্কর দিতে নির্বাচন কমিশন পারছে বলে আমার মনে হচ্ছে না। দিদি বলছে তুমি যদি ডালে 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 চলো, আমি পাতায় পাতায় চলবো, তোমার থেকে আমি অনেক বড় চোর হবো। পয়সাও ব্যবহার করা হয়। রাজনাথ সিংকে একটা কথা বলবো যে পার্লামেন্ট তো শুরু হয়ে গেছে, তার যত জ্ঞান আছে, বুদ্ধি আছে, পড়াশোনা আছে, ওইখানটায় জাহির করতে। টিভি বালাদের কাছে, খবরের কাগজ বালাদের কাছে না বলে পার্লামেন্ট করেছে। যখন পার্লামেন্ট চলে তখন যারা মন্ত্রী হয় তাদের যা কিছু পার্লামেন্টে বলতে হয়, তাদের পলিসি নিয়ে ভুল ভাল যা কিছু আছে পার্লামেন্টে বলতে হয়। তা পার্লামেন্টে বলুন, সারা দেশবাসী শুনবে, সেগুলো সব রেকর্ডেড হবে। বাইরে ফাউ পাতালা করে লাভ কি আছে?